দেখুন, যাদবপুর ইউনিভার্সিটি নিয়ে কথা বলার আমার এমনিতেই খুব একটা কোনো পেশেন্স নেই। যাদবপুর ইউনিভার্সিটি নিয়ে কথা বললেই কোথাও থেকে প্রথমেই এসে একজন কেউ লিখে দিয়ে যাবেন আগে চান্স পেয়ে দেখা। ঠিকই কথা, চান্স তো পাইনি। বামদের এটা একটা বেশ ঠোকার ব্যাপার রয়েছে, আগে চান্স পেয়ে দেখা। অবশ্য ডান দিকে যারা রয়েছেন তারাও আমাকে অর্ধশিক্ষিতই মনে করেন, আর ঠিকই তো, এই বিপুলা পৃথিবীর কতটুকুই বা জানি। এ যেমন দেখুন, আজ আমরা একটা নতুন জিনিস জানলাম। প্রথমে বলা হলো যে এই যে যাদবপুরে একটা ঝামেলা হচ্ছে, লড়াই হচ্ছে, কাদের মধ্যে হচ্ছে? তো বলা হলো এসএফআই এর সঙ্গে এবিভিপির লড়াই হচ্ছে। এবার এসএফআইটাকে, এসএফআই বললেই আপনি বলবেন যে তো সিপিআইএম এর ছাত্র সংগঠন, বামেদের ছাত্র সংগঠন। এবার তাহলে প্রশ্ন হচ্ছে এবিভিপিকে, আপনি তখন বলবেন কেন বিজেপির রয়েছে এবিভিপি, বিজেপির সংগঠন। কিন্তু না, এইখানেই তো আমিই বা কতটুকু জানি আর আপনিই বা কতটুকু জানেন। আজ আমরা কি সুন্দর জানতে পারছি যে এবিভিপির সঙ্গে বিজেপির কোনো সম্পর্কই নেই। আমরা এতদিন কি জানতাম? আমরা ভাবতাম যে বিজেপি আর এবিভিপি হচ্ছে একই মায়ের দুই সন্তান, কিন্তু এখন বিজেপি বলছে ওকে তো আমি চিনিই না, কে এবিভিপি? বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য তিনি কি বলছেন? তিনি বলছেন এবিভিপি বিজেপির সংগঠন নয়, ওটা সম্পূর্ণ একটা স্বাধীন স্বতন্ত্র আলাদা সংগঠন, ওদের নিজেদের সিদ্ধান্ত নিজের, এদের নিয়ে বিজেপির কিচ্ছু বলার নেই। মানে এখন বিজেপির বক্তব্যটা হচ্ছে হু ইজ এবিভিপি ম্যান, সেই রূপঙ্করের মতো, হু ইজ এবিভিপি ম্যান। তো আমরা আজ এটা জানতে পারলাম যে এবিভিপি সম্পূর্ণ একা, কোনো সম্পর্ক নেই বিজেপির সঙ্গে। ঠিক একইভাবে আপনি যেরকম দেখুন, এখন একটা বেশ ব্যাপার হয়েছে পশ্চিমবঙ্গে, সব জায়গা থেকে সব মনীষীকে সরিয়ে দাও, সব জায়গায় শ্যামাপ্রসাদকে নিয়ে এসো। আপনারা জানেন যে একটা রাস্তা ছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে, তো সেই রাস্তার নামটা বদলে দিয়ে শ্যামাপ্রসাদের নামে করে দেওয়া হয়েছিল। এবার তারপরে সবাই প্রতিবাদ করতে শুরু করলেন, আমরা অনেক কিছু বললাম, প্রতিবাদ করলাম, চাপে পড়ে বিজেপির বিধায়ক যিনি এই পরিবর্তনটা করেছিলেন তিনি কি করলেন, নামটা আবার ফিরিয়ে আনলেন, রাস্তার নাম আবার নেতাজির নামে হলো। এবার এটা কেন হলো? তার কারণ একজন বিজেপির বিধায়ক করেছিলেন, তাকে বলা গেল, তাই তিনি নামটা চেঞ্জ করে দিলেন। একইভাবে আপনি দেখুন একটা সভাকক্ষ, যেটার নাম ভারতের একজন স্বাধীনতা সংগ্রামী তিতুমিরের নামে ছিল, যে তিতুমিরকে নিয়ে আমরা অনেকেই গর্ব করে থাকি, সেই তিতুমিরের নাম বদলে দেওয়া হয়েছে, সভাকক্ষের নাম এখন করে দেওয়া হয়েছে শ্যামাপ্রসাদের নামে। শুধু তাই নয়, তিতুমিরের ছবি যেখানে ছিল সেটাকেও টেনে নামিয়ে দিয়ে সেখানেও শ্যামাপ্রসাদের ছবি লাগিয়ে দেওয়া হয়েছে। কেন করা হয়েছে এটা? না, তার কারণটা হিসেবে বলা হচ্ছে যে না, ভারতের এই যে স্বাধীনতা সংগ্রাম, সেখানে মাটিতে নেমে যিনি লড়াই করেছিলেন সেই তিতুমিরের থেকে শ্যামাপ্রসাদের অবদান অনেক বেশি। মানে এখন পশ্চিমবঙ্গে ব্যাপার হচ্ছে যে কোনো মনীষীকে বদলে শ্যামাপ্রসাদকে নিয়ে চলে এসো, শ্যামাপ্রসাদই তো আসল হিরো। এবার এই কাজটা কারা করেছে? হিন্দু জাগরণ মঞ্চ। তা তারা যে এই কাজটা করেছে, এর জন্য আমরা কাকে বলবো? আমরা কি বিজেপি সরকারকে বলতে যাব? নইব কেন বলবো? কারণ এটা তো হিন্দু জাগরণ মঞ্চ করেছে। আবার বিজেপি বলে দেবে ওদের সঙ্গে তো আমাদের কোনো সম্পর্ক নেই। হু ইজ হিন্দু জাগরণ মঞ্চ ম্যান? মানে এখন হিন্দু জাগরণ মঞ্চ যেরকম তিতুমিরকে বলছে হু ইজ তিতুমির ম্যান, সেরকমই এবার শ্রমিক ভট্টাচার্য হয়তো বলে দেবেন হু ইজ হিন্দু জাগরণ মঞ্চ ম্যান, কাজেই বলা যাবে না। তাহলে আমরা কি জানতে পারছি? আমরা আজ নতুন করে জানতে পারছি যে এই যে ঝামেলাটা যাদবপুরে হচ্ছে, সেটা কাদের মধ্যে হচ্ছে? এসএফআই আর এবিভিপি, যার মধ্যে এসএফআইটা হচ্ছে একটা ছাত্র সংগঠন, আর এবিভিপিটা হচ্ছে এখন একটা অনাথ সংগঠন, যার কোনো বাবা মা নেই, একটা অনাথ ছেলে সে ঘুরে বেড়াচ্ছে, যদি বাবা মা কেউ এসে নিয়ে নেয় বুকে। এবার দেখুন, এই যে যাদবপুর ইউনিভার্সিটি, বামেরা এটাকে অনেক দিন ধরে তাদের লেনিন গার্ড, তাদের স্টালিন গার্ড, এরকম অনেক কিছু বলে থাকেন। আমার উচ্চারণে ভুল হতে পারে, আবারও বলছি খুবই সীমিত শিক্ষা আমার, কিন্তু ব্যাপারটা হচ্ছে সেটা শুধুমাত্রই যাদবপুর ইউনিভার্সিটি, কারণ যাদবপুর গোটা এলাকাটাও নয়, সেখানকার মানুষের কিন্তু রাজনৈতিক চেতনা আলাদা। সেখানে কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে হারিয়ে মিমি চক্রবর্তীকেই সেখানকার মানুষজন সাংসদ করেছেন, এবং তারই সঙ্গে এইবার ভোটের পরে সেখানকার রং কিন্তু আবারও বদলেছে এবং গেরুয়া হয়েছে। তো এইবার ব্যাপারটা হচ্ছে যে এই যাদবপুর ইউনিভার্সিটিতে ঝামেলা হয়েছে, এবং সেখানে দেখতে পাওয়া যাচ্ছে হঠাৎ করে কে পৌঁছে গেছেন? সেই যাদবপুর ইউনিভার্সিটিতে ঝগড়াঝাটি ঝামেলার মধ্যে পৌঁছে গেছেন বিজেপির বিধায়ক সর্বরী মুখোপাধ্যায়। এবার তিনি সেখানে কেন পৌঁছেছেন? দুটো কারণ হতে পারে যে কারণে তিনি পৌঁছেছেন। এক হতে পারে যে তার এলাকা, তিনি সেখানকার বিধায়ক এবং এইরকমভাবে একটা ইউনিভার্সিটির ভেতরে ঝামেলা হচ্ছে, সেই কারণে তিনি পৌঁছেছেন। অথবা অরিত্র দত্ত বণিক, আপনারা জানেন যে বিভিন্ন রকম রাজনৈতিক মতামত বিশ্লেষণ তিনি সামনে রেখে থাকেন, তিনি যেমনটা বলছেন যে সর্বরী দেবীর ছেলে নিজেও যাদবপুর ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছিলেন, তো সেই কারণে হয়তো সর্বরী দেবী সেই মাতৃসমা একজন মহিলা হিসেবে পৌঁছেছেন, তার ছেলে সেখানে পড়াশোনা করেছে, ছোট ছোট বাচ্চা ছেলেরা কি ঝামেলা করছে সেই সমস্ত দেখার জন্য সেই মাতৃসুলভ একটা আচরণ মনোভাব নিয়েই হয়তো তিনি সেখানে পৌঁছে গেছেন। এবার সেখানে পৌঁছে সর্বরী দেবী কি বলছেন? সর্বরী দেবী সেখানে পৌঁছে এবিভিপি নয়, কিন্তু তার উল্টো দিকের যে ছাত্র সংগঠন তাদের উদ্দেশ্য করে তিনি বলছেন আপনারা কি ভেবেছেন এই ইউনিভার্সিটিকে আপনারা দেশদ্রোহী, মাওয়িস্ট, নকশালে ভরিয়ে রেখে দেবেন? কি মনে করেছেন আপনারা? এবং তারপরেই বাম কিছু ছাত্র যারা সংগঠন করে তাদের নাম করে বাম নেতা সৃজন ভট্টাচার্যকে উদ্দেশ্য করে সর্বরী দেবী বলছেন এদের সবাইকে বলবেন থানায় গিয়ে যেন এরা সারেন্ডার করে, না হলে এদের সবাইকে টেনে টেনে বের করবো, এদের সবাইকে খুঁজে খুঁজে বের করব।
এবার দেখুন, আপনারা জানেন যে পাপিয়া অধিকারী যে কথাটা বারবার বলেছেন, সামনে রেখেছেন, তিনি তৃণমূল জমানায় তাকে বয়কট করা হয়েছিল, এত খ্যাতনামা এত ভালো একজন অভিনেত্রী তিনি, অথচ তিনি কাজ করতে পারেননি। আর বিজেপি ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে প্রচুর অভিনয়ের অফার তিনি পাচ্ছেন, প্রচুর ছবির অফার তার কাছে আসছে। এবার শর্বরী দেবী, তিনি নিজেও একজন প্রতিভাবান অভিনেত্রী, অনেক যাত্রাপালায় অভিনয় করেছেন তিনি। এবার বিজেপি ক্ষমতায় এসে গেছে, এরপরে হয়তো তিনি সেইভাবে অভিনয়ের অফার এখনো পাচ্ছেন না, সেই ক্ষোভটাই হয়তো তিনি মিটিয়ে নিচ্ছেন। তা না হলে একজন বিধায়ক তিনি এইরকম একটা জায়গায় পৌঁছে কিছু ছাত্র সংগঠনের লোকজনকে উদ্দেশ্য করে আঙুল তুলে তারা নকশাল, তারা দেশদ্রোহী, এই কথাগুলো বলে এইভাবে হুমকি হুঁশিয়ারি কি করে দিতে পারেন, এবং সেটাও কোনো প্রমাণ ছাড়া, যেখানে তার নিজের দল বলছে যে এর সঙ্গে আমাদের কোনো সম্পর্কই নেই, এবিভিপির সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই, এটা আমাদের সংগঠনই নয়, সেখানে পৌঁছে গিয়ে কিছু ছাত্রকে উদ্দেশ্য করে এরা সবাই নকশাল, এরা সবাই ইউনিভার্সিটির মধ্যে নকশাল তৈরি করা হচ্ছে, এসব কথা তিনি কি করে বলতে পারেন? দেখুন, ইউনিভার্সিটি তো একটা নকশাল তৈরি করে না, এরকম তো হতে পারে না যে একটা ইউনিভার্সিটি শুধুই নকশাল তৈরি করে যাচ্ছে, একটা ইউনিভার্সিটি শুধুই জাতীয়তাবাদী তৈরি করে যাচ্ছে, এমনটা তো হয় না। এই যে ধরুন জেএনইউ, যেটা নিয়ে এত কথা হয়, সেই জেএনইউ থেকেই যেরকম সীতারাম ইয়েচুরি পড়ে বেরিয়েছেন, তেমনই আবার সেখান থেকে নির্মলা সীতারামনও পড়ে বেরিয়েছেন, এটা তো হতে পারে না, কিন্তু সেটা দেখতে পাওয়া যাচ্ছে। আর যদি সত্যি এইরকম নকশালরা বসে থাকে, যাদবপুর ইউনিভার্সিটির ভেতরে দেশদ্রোহীরা এইভাবে বসে থাকে আর এইভাবে তাদের সংখ্যা বাড়াতে থাকে, তাহলে সেটা কার দেখার কথা? সেটা পুলিশ দেখবে, প্রশাসন দেখবে, আমাদের দেশের যে তদন্তকারী সংস্থাগুলো রয়েছে, সিবিআই রয়েছে, এনআইএ রয়েছে, তারা দেখবে, আমাদের রাজ্যের পুলিশ মন্ত্রী দেখবেন, তারপরে মুখ্যমন্ত্রী দেখবেন, শিক্ষামন্ত্রী দেখবেন, যার মধ্যে কোনোটাই কিন্তু শর্বরী মুখোপাধ্যায় নন। কিন্তু তারপরেও তিনি সেখানে পৌঁছে গেছেন এবং সেখানে গিয়ে প্রমাণ ছাড়া তিনি এই সমস্ত কথা কি করে বলে যাচ্ছেন? এটা কি সম্ভব? আপনি বলবেন হ্যাঁ অবশ্যই সম্ভব, আমাদের রাজ্যে এটা তো অবশ্যই সম্ভব, যে কাউকে প্রমাণ ছাড়া যে কোনো কিছু বলে দাগিয়ে দেওয়াই যায়। মমতা আমলে দেখেননি, এবার শুভেন্দু আমলেও দেখবেন। দেখুন, শর্বরী মুখোপাধ্যায় যে কথাগুলো বলেছেন যে এখানে কি সবাই নকশাল, যাদবপুরে সবাই নকশাল, সবাই দেশদ্রোহী, সবাই মাওয়িস্ট তৈরি হচ্ছে, এখানে কেন শুধু বামেরাই করবে, অন্যরা কেন কেউ কিছু চান্স পাবে না, এই প্রশ্নের মধ্যে কিন্তু ঢুকতেই যাবেন না, এই চোরাবালিতে ঢুকতেই যাবেন না। কারণ এটার মধ্যে ঢুকলে আবার উল্টো দিকে প্রশ্ন আসবে যে যাদবপুর ইউনিভার্সিটিতে যদি সবাই নকশাল হয়, তাহলে একটা সময় শর্বরী মুখোপাধ্যায়ের ছেলে যে এখানে পড়তেন তিনিও কি নকশাল হয়ে গিয়েছিলেন? বা এবিভিপির যারা পড়াশোনা করছে যাদবপুরে তারাও কি নকশাল? নাকি উল্টো দিক থেকে এই প্রশ্নটা উঠে আসবে যে এবিভিপি যারা করে শুধুমাত্র তারাই দেব শিশু, বাদ বাকি সবাই যাদবপুর ইউনিভার্সিটিতে নকশাল, সবাই দেশদ্রোহী? এই প্রশ্নের মধ্যে, এই চোরাবালিটার মধ্যে ঢুকতেই যাবেন না। ঢুকলে কিন্তু আলটিমেটলি সত্যি সত্যি কি হচ্ছে, আসলে বিষয়টা কি হচ্ছে সেটা বুঝতে পারবেন না। আসলে যাদবপুর ইউনিভার্সিটিতে এখন যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা একটা পলিটিক্যাল এসকালেশন, যেটা প্রত্যেক পালা বদলের পর দেখতে পাওয়া যায়। একটা দল ক্ষমতায় থাকে, তার রং চারিদিকে ছড়িয়ে থাকে, এবং পালাবদল হয়ে নতুন সরকার আসার সঙ্গে সঙ্গে সেই রং বদলে নতুন রং হয়ে যায়। আমি একদম পাতি একটা উদাহরণ আপনাদের দিচ্ছি, যে 2011-র আগে পর্যন্ত আশুতোষ কলেজ, এই আশুতোষ কলেজ বাম দুর্গ, লাল দুর্গ নামে পরিচিত ছিল। এবার 2011-তে পরিবর্তন হলো, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গঠিত হলো, সঙ্গে সঙ্গে আশুতোষ কলেজ এমন করে সবুজ হয়ে গেল যে বলার কথা না। মানে আশুতোষ কলেজের সামনে এত বড় বড় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যানার লাগানো থাকতো যে ওটা দেখলে ওটা একটা কলেজ নাকি ওটা তৃণমূলের হেডকোয়ার্টার আপনি বুঝতে পারবেন না। এখন আপনি আশুতোষ কলেজে গিয়ে দেখুন, সব গেরুয়া হয়ে গেছে, সব গেরুয়া রং হয়ে গেছে। তো এক্স্যাক্টলি সেই জিনিসটাই কিন্তু এখন দেখতে পাওয়া যাচ্ছে। মানে 2011-র পরিবর্তনের পর এই যাদবপুর ইউনিভার্সিটিতে তৃণমূল কংগ্রেস ঢোকার চেষ্টা করেনি বা তারা এটাকে দখল করার চেষ্টা করেনি, সেরকমটাও কিন্তু নয়। শঙ্কুদেব পণ্ডা, যিনি এখন বিজেপিতে রয়েছেন, তিনি আবার তখন বলেছিলেন, যখন তৃণমূলে ছিলেন তখন বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এভাবে ঢুকতে চাননি, মানে জোর জবরদস্তি করে দখল করে ঢুকতে চাননি, কারণ সেই বিষয়টা ছাত্রদের সঙ্গে দেখতে খুবই খারাপ লাগে, খুবই দৃষ্টিকটু লাগে, তখন তিনি এটা বলেছিলেন। এখন তিনি বিজেপিতে আছেন, এখন বিজেপির তরফ থেকে, এবিভিপির তরফ থেকে এই চেষ্টা করা হচ্ছে, যদিও বিজেপি বলছে যে এবিভিপি আমাদের কেউ নয়। এবার দেখুন, বিষয়টা হচ্ছে যে এই যে যাদবপুর ইউনিভার্সিটি, বামেদের সব গেছে গিয়ে এই জায়গাটুকু এখন পড়ে রয়েছে। যেমন ধরুন জেএনইউ, একটা ছোট্ট জায়গা, বামেরা যে জায়গাটাকে ধরে রেখেছে। অন্য সব জায়গায় বামেদের নিজস্ব যে সংগঠন, তাদের মধ্যে নানা রকম লড়াই চলতে থাকে, কিন্তু জেএনইউ এমন একটা জায়গা, সেখানে কিন্তু এই বাম সংগঠনগুলো একত্রিত হয়েছে এবিভিপিকে হারানোর জন্য। এবিভিপির কিন্তু জেএনইউর ভেতরেও একটা উপস্থিতি রয়েছে, প্রেজেন্স রয়েছে। জেএনইউ হ্যাজ সিন আ রাইজ অফ এবিভিপি, এবং সেখানে কিন্তু এবিভিপি ভালো নাম্বার পেয়েছে। এবার
এবার যাদবপুর ইউনিভার্সিটিতেও এবিভিপি ঢুকেছে এবং আজ থেকে 5 বছর 10 বছর বাদে সংগঠন করতে করতে একটা ক্ষরণ হতে হতে এরকম জায়গা তৈরি হতেই পারে যে যাদবপুর ইউনিভার্সিটিও পুরো এবিভিপির হয়ে গেল। কিন্তু এখন হচ্ছে ইগোর লড়াই, অত দূর অব্দি কে অপেক্ষা করবে? এখন আমাদের সরকার এসে গেছে, আমাদের নতুন সরকার, আমরাই এখন আছি, অত দূর কে দাঁড়াবে? অতএব এখন এক্ষুনি চাই, তাড়াতাড়ি গোটা বিষয়টা করতে হবে, সবটা দখল করে ফেলতে হবে। মানে এবিভিপির এখন ব্যাপারটা হচ্ছে আমরা যদি ক্যালকাটা ইউনিভার্সিটি দখল করতে পারি, আমরা যদি রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিতে ঢুকে পড়তে পারি, আমরা যদি পশ্চিমবঙ্গের সব কলেজে ঢুকে পড়তে পারি, তাহলে আমরা যাদবপুরই বা ছাড়বো কেন? সেখানেও আমরা ঢুকবো। আর বামেদের এখন বিষয়টা রয়ে গেছে, আমার তো সবই গেছে, এই একটা পড়ে রয়েছে, তাহলে আমার সব শক্তি দিয়ে আমি এটাকে আটকাবো না কেন? দুদিক থেকে দুজনের যুক্তি চলছে। এবং আবারও বারবার যে অভিযোগ উঠে আসে, এবারেও সেই একই অভিযোগ উঠে আসছে যে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ কোথায় ছিল? উপাচার্য, রেজিস্ট্রার কাউকে ফোনে পাওয়া যায়নি, কারোর সঙ্গে যোগাযোগ করা যায়নি। এর আগে যখন যাদবপুর ইউনিভার্সিটিতে সেই ছাত্রের মৃত্যু ঘটেছিল, ফার্স্ট ইয়ারের পড়ুয়া সেই ছাত্রের মৃত্যু ঘটেছিল, সেই সময়ও একই অভিযোগ ছিল যে কর্তৃপক্ষের কারোর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। এবারেও ঠিক সেই একই কথা, এবং এই দাবিটা কিন্তু কোনো ছাত্র করছে না, এই দাবিটা করছে পুলিশ। পুলিশ বলছে যখন ইউনিভার্সিটি থেকে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, তখন পুলিশের তরফ থেকে ফোনে বারবার রেজিস্ট্রার, উপাচার্য সকলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে, কিন্তু তাদের বিন্দুমাত্র কোথাও কোনোভাবে পাওয়া যায়নি, কোনোভাবে তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এবার এটাও তো একটা ব্যাপার যে কর্তৃপক্ষ তাহলে আছেটা কি করতে, যদি বারবার এরকম ঘটনা ঘটে অথচ সেই কর্তৃপক্ষের সঙ্গে অ্যাডমিনিস্ট্রেশনে যারা রয়েছেন তাদের কারোর সঙ্গে যোগাযোগ করা যায় না। তারা ছেড়ে দিন এই দায়িত্বটা, যদি তারা পালন করতে না পারেন, যদি তাদের কখনোই পাওয়া না যায় এইরকম ক্রাইসিসের সময়, এরকম ঝামেলার সময়, তাহলে সাতকাণ্ড রামায়ণ পড়ে আমরা কোথায় এসে দাঁড়ালাম? আমরা কি জানলাম? এই যে যাদবপুর ইউনিভার্সিটিতে ঝামেলা হয়েছে, কাদের মধ্যে হয়েছে, কাদের মধ্যে মারপিট হয়েছে। এবার আপনি বলবেন এতক্ষণে এইটুকু তো বুঝে গেছি পৌলমী, আর কতবার বলবে? হ্যাঁ, আবার একবার বলতে হবে। আপনি বলবেন যে না বুঝে গেছি, এই তো এসএফআই আর এবিভিপির মধ্যে হয়েছে। এসএফআই যেটা সিপিএম এর ছাত্র সংগঠন, এবিভিপি যেটা বিজেপির সংগঠন নয়, এদের মধ্যে লড়াই হয়েছে। মারপিট কারা করেছে? এরা দুজনে করেছে না। এই জন্যই তো আমি আবার বলছি আপনাদের, না তারা করেনি। এখন এবিভিপির কর্মীরা বলছেন যে ওই ক্যাম্পাসের ভেতরে যারা ঝামেলা করেছেন তাদের সঙ্গে এবিভিপির কোনো সম্পর্ক নেই, তারা স্বতঃস্ফূর্ত নাগরিক, তারা ঢুকে গিয়ে ওই সমস্ত কাজকর্ম করেছেন, তারা এবিভিপির কেউ নয়, এবিভিপির সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। মানে আপনি ভাবুন, বিজেপি বলছে এবিভিপির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, এবিভিপি বলছে যে ক্যাম্পাসের মধ্যে যারা গিয়ে ঝামেলা করেছে তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। এখন আমরা এই জায়গায় এসে দাঁড়িয়েছি যে তারা ছিলেন সকলে স্বতঃস্ফূর্ত নাগরিক। দেখুন, বিষয়টা হচ্ছে অনেক সময় এই যে ছাত্রদের বিষয়, সেটা ছাত্রদের ওপরেই ছাড়তে হয়। অনেক ক্ষেত্রে এই ছাত্ররা নিজেরাই ব্যাপারটা দেখে নিতে পারেন, তাদের ওপর ছাড়তে হয়, আর তারপরে গিয়ে অধ্যাপকদের ওপরে ছাড়তে হয়। আমরাও কলেজে পড়ার সময় দেখেছি, কোনো ঝামেলা হয়েছে, ডিপার্টমেন্টের মধ্যে প্রথমে কথা বলার চেষ্টা হয়েছে, তারপরে তারা গিয়ে হয়তো প্রফেসরের সঙ্গে কথা বলেছেন, হেড অফ দ্য ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলেছেন, তারপরে কলেজ কর্তৃপক্ষ, অ্যাডমিনিস্ট্রেশন, সেখানে গিয়ে কথা, হাজার একটা উপায় রয়েছে, অ্যাভিনিউ রয়েছে যেখানে গিয়ে এই সমস্যার সমাধান হতে পারে। কোথাও একটা ছাত্রদের সমস্যা বা কিছু হচ্ছে, সেখানে প্রত্যেকবার বহিরাগত নিয়ে আসা, বাইরে থেকে লোক নিয়ে এসে একটা বিষয়টাকে এসকালেট করা, এটা কিন্তু ঠিক হয় না। আপনি যেমন দেখুন, এই যে জেনজির আন্দোলন কিছুদিন আগেই হলো, আপনি সেই আন্দোলনের সপক্ষে থাকতে পারেন, বিপক্ষেও থাকতে পারেন, আন্দোলনের পাশেই আপনাকে দাঁড়াতে হবে, ঠিক বলতে হবে, তার কোনো মানে নেই। কিন্তু আপনাকে কোথাও একটা গিয়ে এটাও তো স্বীকার করতে হচ্ছে যে এটা ছাত্রদের আন্দোলন, তারা ছাত্র, তারা আমাদের থেকে ছোট। অনেক সময় ছাত্ররাও মনে করেন যে আমরা অনেক বেশি বুঝে গেছি, আবার অভিভাবক যারা তারাও মনে করেন আমরা অনেক বেশি বুঝে গেছি। কিন্তু আলটিমেটলি এদের সঙ্গে আমাদের সম্পর্কটা কি, সেটার উপরে প্রায়োরিটি দিতে হবে, সেটা দেখতে হবে। এরা সকলে আমাদের থেকে ছোট, আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের ছেলে মেয়ে ভাই বোনের মতো। কাজেই এদের সেই সহানুভূতি দিয়ে আপনাকে দেখতেই হবে, অনেকটা বেশি জায়গা এদের দিতেই হবে। আপনার সেই ধৈর্য থাক বা না থাক, আপনাকে এদের কিন্তু অ্যাকোমোডেট করতে হবে। যতই দুপক্ষই ভাবুক না কেন আমি বেশি বুঝছি, আমি ভালোটা বুঝছি, এই কুলিং অফ পিরিয়ডটা, এই গ্যাপটা কিন্তু তাদের দিতেই হবে। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।